সুমন সেন কলকাতার এক নামী কোম্পানিতে কাজ করেন। অফিসের কাজে তাকে প্রায় বিভিন্ন জায়গাতে যেতে হয়। এমন একদিন সুন্দরগড় যেতে হয় অফিসের কাজে। অফিসের কাজ মিটিয়ে সুন্দরগড় থেকে সুমন যখন বাড়ি ফিরছিল তখন প্রায় 11:30 বাজে। সুন্দরগড় হলো নদীর এপারে, আর সুমনকে ট্রেন ধরার জন্য নদীর ওপারে গিয়ে স্টেশন থেকে ট্রেন ধরতে হবে। সেই মতো সুমন নদীর ঘাটে আসে নৌকাতে উঠে ওপারে যাওয়ার জন্য, কিন্তু ঘাটে আসা মাত্র একটাই নৌকা ছিল, তাও আবার পাড়ে একটি লোক নৌকাটি বাঁধছিল। এমন সময় সুমন লোকটিকে বলে, ও দাদা, ওপারে যাবেন নাকি? আগে দাদা, আমি তো যাবনি, আমার তো বাড়ি যাওয়ার সময়। তা ঘাটে তো একটা নৌকা দেখছি না। 12টার পর কেউ নদীতে নৌকা চালায়নি। তাহলে আমি নদীর ওপারে যাব কি করে? কাল সকালের আগে কোনো নৌকা পাবেন নে। এবার কি হবে? আমি বাড়ি ফিরবো কি করে? আপনি এই সুন্দরগড়ের কোথাও আজকে রাতটা কাটিয়ে নেন, বুঝলেন? কাল সকাল সকাল নৌকা পেয়ে যাবেন, কিন্তু ভুলে ওই ঘাটে থাকবেন না। পারলে এক্ষুনি এখান থেকে চলে যান। এরপর লোকটি নিজের কথা শেষ করে ওখান থেকে চলে যায়। আর সুমন কি করবে, কোথায় যাবে কিছুই বুঝতে না পেরে ওখানেই দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবছিল। তারপর সুমন নদীর ঠান্ডা হাওয়ায় একটু ক্লান্তি অনুভব করছিল। এরপর সুমন ওই ঘাটের এক কোণে একটা গাছের নিচে বসে পড়ে। নদীর ঠান্ডা হাওয়ায় আর সারাদিনের খাটনির পর সুমনের একটু চোখ লেগে যায়। খানিকক্ষণ কেটে যাওয়ার পর প্রায় তখন মাঝরাত, হঠাৎ জলের আওয়াজ শুনতে পায়। সুমন আওয়াজ শুনে উঠে আর দেখে দূরে একটা নৌকা। সুমন সেই ঘাটে দাঁড়িয়ে আছে, ঠিক সেই ঘাটের দিকে এগিয়ে আসছে। তা দেখে সুমন একটু স্বস্তি পেল আর নিজে নিজে বলল, যাক বাবা, একটা নৌকা পাওয়া গেল, কিন্তু এই নৌকাটা যাবে কেউ পারে? এরপর নৌকাটা ঠিক ঘাটের থেকে কিছুটা দূরে থেমে যায়, আর নৌকায় একটা মাঝি চাদর মুড়ি দিয়ে মুখ ঢেকে বসে আছে। সুমন মাঝির মুখটা ঠিকমতো দেখতে পারছিল না। নৌকাটা থেমে থাকতে দেখে সুমন জোরে চিৎকার করে বলল, ও দাদা, এই নৌকাটা ওই পারে যাবে নাকি? মাঝি চাদরে মুখ ঢাকা অবস্থায় একটা বিকট ফ্যাসফ্যাসে গলায় বলে উঠল, কোথায় যাবেন? ওপারে স্টেশন যাব। এরপর মাঝি কোনো কথা না বলে নৌকাটা ঘাটের সামনে নিয়ে আসে আর সুমনকে বলে, উঠে পড়ুন। এরপর সুমন আর কোনো কথা না বলে ওই নৌকাতে উঠে পড়ে। নৌকাটা চলা শুরু করলো। কিছুক্ষণ নৌকাতে বসার পর সুমন মাঝিকে বলল, আপনি আমাকে এই মাঝরাতে বাঁচালেন দাদা, আমি খুব অসহায় বোধ করছিলাম। এরপর মাঝি কোনো কথা না বলে একটা বিকট গলায় চাপা হাসি হাসলেন। সুমনের একটু অদ্ভুত লাগলো। দাদা জানেন, ওই ঘাটে আমাকে একটা লোক বলল কাল সকালের আগে নৌকা পাওয়া যাবে না। তাহলে আপনি যেই মাঝরাতে নৌকা নিয়ে বেরিয়েছেন? আমি তো মাঝরাতেই বেরোই, ওই লোকটা জানে না বলেই বলেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাগ্যিস আমি ঘাটে ছিলাম। উনি তো আমাকে ঘাটে থাকতেই বারণ করেছিলেন, না হলে কাল সকালের আগেই আমার ওপারে আর যাওয়া হতো না। এরপর মাঝে আর কোনো উত্তর না দিয়ে আবার আগের মতো আরো বিকট গলায় হাসতে লাগলেন। কি অদ্ভুত লোক রে মাইরি, তেমনি অদ্ভুত হাসিটাও। মনে মনে সুমন মাঝির বিষয়ে ভাবছিল। এমন সময় সুমন লক্ষ্য করে মাঝি নৌকাতে বসে আছে, কোনো রকম নৌকা চালাচ্ছে না, আবার পালও তোলা নেই, অথচ নৌকা নিজে নিজেই চলছে। এই দেখে সুমন একটু ভয়ে, আর সুমন মনে মনে বলে, আমি ভুল নৌকাতে উঠে পড়েনি তো? নৌকা চালাচ্ছে না, আবার পালও তোলা নেই, নৌকা আবার নিজে নিজে চলে কি করে? এরপর নৌকাটা একটা অদ্ভুত পাড়ে গিয়ে থামলো, যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো ঘর বাড়ি রাস্তাঘাট কিছুই নেই। যেদিকে চোখ যাচ্ছে শুধু ফাঁকা জায়গা ধুধু করছে।
জায়গাটা দেখে মনে হচ্ছে বহু বছর ধরে এখানে কেউ থাকা তো দূরের কথা, এখানে কেউ যাতায়াত পর্যন্ত করে না। এইসব দেখে আরো সুমনের ভয় হতে লাগলো। সুমন ভয়ে ভয়ে মাঝিকে বলল, আপনি কোথায় নিয়ে এসেছেন? আমি তো ওপারে স্টেশন ঘাটে যাব। আমি আপনাকে ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে দেব। তাহলে এখানে থামলেন কেন? এখানে থেকে প্রতি রাতে দুটো লোক ওঠে আমার নৌকাতে, তাই এই পাড়ে আসা। কি, এই নির্জন স্থানে, যেখানে দেখে মনে হচ্ছে কেউ আসা যাওয়া করে না, সেখান থেকে কেউ উঠবে শুনি? সুমন যখন মাঝির সঙ্গে কথা বলছিল এমন সময় দুটি লোক হঠাৎ কোথা থেকে নৌকার সামনে এসে হাজির হলো। আর তখন মাঝি বলল, ওই দেখুন, আমি ওনাদের কথাই বলছিলাম। এরপর মাঝি ওই দুটি লোককে উদ্দেশ্য করে বলল, তোমরা তাড়াতাড়ি উঠে পড়ো নৌকাতে, ভোর হতে আর বেশি বাকি নেই। এরপর লোক দুটি নৌকাতে উঠে পড়ে আর ঠিক সুমনের সামনে গিয়ে বসে। সুমন পুরো ব্যাপারটাই খুব অবাক হয়ে পড়ে। মনে মনে ভাবতে থাকে যে ওই পারে এমন কোনো লোককে দাঁড়িয়ে থাকতে দেখেনি, আবার আসতেও দেখেনি। তাহলে এই লোক দুটো কোথা থেকে এলো? এমন সময় ওই লোক দুটির মধ্যে একটি লোক বলে ওঠে, আরে কি দাদা, কি ভাবছেন? আমরা কোথা থেকে এই পাড়ে এলাম তো। আপনি কি করে জানলেন যে আমি কি ভাবছি? আসলে ওই নৌকায় যারা ওঠে তারা আমাদের দেখে সেটাই ভাবে। এরপর লোক দুটি অদ্ভুত গলায় খুবই অদ্ভুতভাবে হেসে ওঠে। আচ্ছা, যে পার থেকে আপনারা উঠলেন সেখানে তো কোনো বসতি নেই, তাহলে আপনারা ওই পারে কিভাবে এলেন? আমরা তো ওই পাড়েই থাকি। কি, কোথায় থাকেন? কোনো বাড়িঘর তো নেই? আসলে দাদা, ওই পাড়ে আমাদের বাড়ি ঘর পরিবার সবই ছিল, কিন্তু বহু বছর আগে এক ভয়াবহ বন্যায় আমাদের সমস্ত বাড়িঘর পরিবার সমস্ত কিছুই ডুবে যায়। সেই থেকে আমাদের গ্রাম জনহীন হয়ে যায়। কিন্তু আপনারা কিভাবে বাঁচলেন? এরপর লোক দুটি আবার বিকট গলায় হেসে উঠল আর সুমন ওদের দেখে খুবই অবাক হলো। আমরা ওই জায়গার মায়া ত্যাগ করতে পারলুম নি, তাই ওখানেই পড়ে আছি। কি, কিন্তু আপনারা ওখানে থাকেন কোথায়? আপনারা বেঁচে আছেন তো? সুমনের কথা শুনে লোক দুটি কোনো উত্তর না দিয়ে আবারও অদ্ভুতভাবে হাসতে শুরু করে। আর সুমন ভয়ে অদ্ভুতভাবে তাদেরকে দেখতে থাকে। আর একটা সময় লক্ষ্য করে নৌকাটা ঠিক নদীর মাঝ বরাবর। এমন সময় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় ওঠে আর নৌকাটি নদীতে জোরে জোরে দুলতে থাকে। সুমন ভয়ে কাঁপতে কাঁপতে বলে ওঠে, ও মাঝি দাদা, এবার কি হবে? ঝড় উঠেছে যে। ও প্রতি রাতে এভাবে ঝড় ওঠে। কি, ভয় পাবেন না, এই ঝড়ে আপনি ঠিক জায়গায় ঠিক পৌঁছে যাবেন। কি বলছেন আপনি? এই ঝড়ে যেভাবে নৌকাটা জোরে জোরে দুলছে, মনে হচ্ছে যেন আমরা যখন তখন নদীতে পড়ে যাব। এরপর সুমনের কথা শেষ হতে না হতেই প্রবল জোরে বৃষ্টি আরম্ভ হয়ে যায়। আর তখন মাঝি সুমনকে নৌকার ঢাকা অংশ দেখিয়ে বলে, আপনি ভেতরে গিয়ে বসুন, তাহলে বেঁচে যাবেন। এরপর সুমন মাঝির কথা শুনে ওই লোক দুটিকে বলল, চলুন চলুন ভিতরে গিয়ে বসা যাক, না হলে তো যা বৃষ্টি হচ্ছে তাতে একদম ভিজে যাব। আপনি যান, ও আমাদের অভ্যাস আছে, এ প্রতি রাতে এরকম ঝড় বৃষ্টি হয়। এরপর সুমন ভিজে যাচ্ছে দেখে আর কোনো কথা না বলে সোজা নৌকার ঢাকা অংশের ভিতর গিয়ে বসে পড়ে। ভিতরে গিয়ে যেই বসে অমনি দেখে একটা অল্প বয়সী মেয়ে পরনের লাল শাড়ি গায়ে গয়না ভর্তি গা নিয়ে কি অপূর্ব দেখতে সেই মেয়েটি বসে আছে। আর দেখে মনে হচ্ছে সদ্য বিয়ে হয়েছে। কিন্তু সুমন মেয়েটিকে খুবই অবাক হয়ে দেখে আর মনে মনে বলে, আমি তো নৌকায় যখন উঠলাম তখন তো এই মেয়েটিকে দেখলাম না, তাহলে মেয়েটি উঠলো কোথা থেকে?
নৌকা তো পুরো খালি ছিল। সুমন ওই মেয়েটির বিষয়ে ভাবছিল। এমন সময় নৌকাতে খুব জোরে ঝাঁকুনি হয়। সুমন ওই ঝাঁকুনিতে মেয়েটার দিকে ঢলে পড়ে, আর তখন হঠাৎ তার নজরে যায় মেয়েটির হাতের দিকে। মেয়েটির হাত দেখে সুমনের চোখ বড় বড় হয়ে স্থির হয়ে যায়। দেখে মেয়েটির হাত তো না, এক একটা কঙ্কালের হাতে শাঁখা পলার সোনার চুড়িতে ভরা। এই দৃশ্য দেখার পর সুমন ভয়ে ভয়ে মেয়েটার মুখের দিকে তাকায়, আর দেখে মেয়েটার মুখ তো না, মেয়েটার মুখটা একটা কঙ্কাল। এরপর সুমন একটা জোরে চিৎকার করে আর বাইরে বেরিয়ে আসে। সুমন বাইরে বেরিয়ে এসে যা দেখে তা দেখে সুমন আরো ভয়ে কাঁপতে থাকে। দেখে মাঝির কোনো মুন্ডু নেই, শুধু দেহটা পড়ে রয়েছে। আর লোক দুটোর মধ্যে একটি লোক পুরো কঙ্কাল, আর একটি লোকের মুখ পুরো ফ্যাকাশে। চোখ দুটো লাল লাল গোল গোল হয়ে ভিতরে ঢুকে গেছে, আর গায়ে কাঁটা ছেঁড়ার দাগ। এবং তারা তিনজনে মাঝি। ওই দুটো লোক ক্রমশ সুমনের দিকে এগিয়ে আসছে, আর এদিকে আরো জোরে জোরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে থাকে। এবং নৌকা যখন নদীর উত্তাল জলে বেতাল হয়ে জোরে জোরে দুলতে থাকে, দিশাহীনভাবে চলতে থাকে, এমন সময় সুমন কিছু বুঝতে না পেরে জলে ঝাঁপ দেয়। রাতটা কোনোভাবে কাটার পর যেই ঘাটে সুমন ছিল সেই ঘাটে তাকে ভেজা অবস্থায় স্থানীয় লোকরা উদ্ধার করে। সুমনের আস্তে আস্তে জ্ঞান আসায় সুমন উঠে দাঁড়ায়। সে স্থানীয় লোকগুলোর মধ্যে সেই লোকটা, যে লোকটা আগের রাতে তাকে ঘাটে থাকতে মানা করেছিল, সে সুমনের সামনে গিয়ে বলে, বাড়ির দাদা, এ কি অবস্থা আপনার? এরপর সুমন আগের রাতে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ওই লোকটিকে বলে। ওই লোকটি সুমনের মুখে সমস্ত ঘটনা শোনার পর বলে, আপনাকে তো বলেছিলুম এ ঘাটে থাকবেন না। আসলে ওই রাতে কোথায় যাব ভাবতে ভাবতে এই ঘাটে একটু চোখ লেগে গিয়েছিল। তারপর তো যা হয়েছে আপনাকে তো সবই বললাম। আসলে আমারই ভুল, আপনাকে সব ঘটনাটা আমার বলা উচিত ছিল। কি ঘটনা? এরপর লোকটি সমস্ত ঘটনা বলতে শুরু করলো। আসলে বহু বছর আগে যে নৌকাটা মাঝরাতে বেরোয়, সেই নৌকাতে এক নববধূ প্রচুর অলংকার পরে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিল। এমন সময় সেই রাতে একটা নির্জন পাড় থেকে দুটো লোক উঠে এসেছিল। তারা আসলে চোর। তারা ওই নৌকায় উঠেছিল ওই একই পাড় থেকে ওই নববধূর গহনা চুরি করার জন্য। কিন্তু ওই সময় প্রবল ঝড় বৃষ্টিতে ওই নৌকাটা ওই নদীতে ডুবে যায়। আর ওই সময় এই এলাকায় এক ভয়াবহ বন্যা হয়েছিল। ওই বন্যাতে ওই পাড়টা পুরো ডুবে গিয়ে জনবসতিহীন হয়ে পড়ে। তারপর থেকে ওই নৌকা প্রতি মাঝরাতে বেরোয়। যারা জানে তারা সাবধান থাকে, আর যারা জানে না তাদের সুমনের মতোই অবস্থা হয়।